গত সরকার সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি মন্তব্য প্রধান উপদেষ্টার। বাধা দেয় ৩-০ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়। বিএনপির নামে ইনকাম ট্যাক্সে অসাধু চক্রের আন্দোলন, মন্তব্য রিজভীর। কর্তৃত্বহীনতাই সরকারের ব্যর্থতা, অভিযোগ এবি পার্টির। ফের ৪ দিনের রিমান্ডে সাবেক সিএসএ নুরুল হুদা, পাতানো নির্বাচন করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ। নির্মাণ কাজ বন্ধ থাকা এখন ভোগান্তির প্রকল্প বিআরটি। কাজ শেষ হবে কিনা নতুনভাবে মূল্যায়নের তাগিদ। সনাতন ধর্মাবলম্বীদের জমজমাট রথযাত্রা উৎসব, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় ধর্মীয় নানা আয়োজন। রথযাত্রার জন্য আমরা অপেক্ষা করি সারা বছর, সো অনেক ভালো লাগছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে, দেশে যেন উন্নতি বৃদ্ধি পায়, এটাই আমরা চাই, ভগবানের কাছে এটাই প্রার্থনা। শিরোনাম, স্বাগত জানাচ্ছি এখন সন্ধ্যায়। সঙ্গে আছি আমি তানজিলা খান মিম এবং আমি তন্ময় কুমার রায়। গত সরকার সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বাধা দেওয়া হয়েছিল ৩-০ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়। সামাজিক ব্যবসা দিবসের 2 দিনের কর্মসূচির উদ্বোধন করে তিনি আরও বলেন, সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয়, বিশ্বকে বদলে দিতে পারে। স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক ব্যবসা একমাত্র উপায় বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন হাসিব বিল্লাহ। 15তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে সাভারের জিরাবুতে 2 দিনব্যাপী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে অংশ নেয় 38টি দেশের শিক্ষার্থী, উদ্যোক্তা ও বিভিন্ন পেশাজীবী। এবারের প্রতিপাদ্য সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে কার্যকর পথ সামাজিক ব্যবসা। বক্তব্যে আয়োজকরা বলেন, বিশ্বব্যাপী স্বাস্থ্যসহ নানা খাতে বৈষম্য ও সীমাবদ্ধতা দূর করে একটি টেকসই, ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধের ব্যবস্থা গড়ে তুলতেই এই আয়োজন। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সামাজিক ব্যবসা দিবস উদযাপন করতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয় গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতেও। তরুণরা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। Government will not allow us to set up a university. Young people came out. They said enough is enough. Get out. They gave their life. In a very short period, few days. They moved the country from the extreme darkness to the bright light. And that's a young people. বর্তমান বিশ্ব স্বার্থপরতার মধ্য দিয়ে গড়ে উঠছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, মানুষ ভুল পথে চলছে, যা শেষ হবে ধ্বংসের মধ্য দিয়ে। তবে সামাজিক ব্যবসা বিশ্বকে বদলে দিতে পারে বলে জানান শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। And the message is very simple one that we have been repeating again and again. Message is we are on the wrong path. If you keep on pursuing this path, all we end up with massive disaster. You cannot leave it to business to make money. Then healthcare stays out. People are left out. Nobody can solve that problem. If you leave it to charity, you cannot solve it. Only solution is social business solution. Yes, there will be business solutions. Yes, there will be donation solutions. But the robust path is the social business solution. That's where the whole fundamental issue there. চাকুরি নির্ভর পড়াশোনার পরিবর্তে উদ্যোক্তা হবার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নিজেদের প্রয়োজনেই নতুন বিশ্ব গড়ে তুলতে হবে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।
নিজেদের ফায়দা আদায়ে ইনকাম ট্যাক্সে বিএনপির নাম ভাঙিয়ে একটি সুবিধাভোগী চক্র আন্দোলন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনের রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি। বিএনপির নামে যারা অপকর্ম করছে তাদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, রক্ত সংগ্রামের মধ্যে দিয়ে যে সুযোগ সৃষ্টি হয়েছে তাতে সামনের দিনে ভালো রাজনৈতিক পরিবেশ তৈরি হবে, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের কথাতে স্পষ্ট হয়েছে শেখ হাসিনার আমলে সব নির্বাচন অবৈধভাবে অনুষ্ঠিত হয়েছিল। সংস্কার করে যৌক্তিক সময়ে সরকার নির্বাচন দিবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন রিজভী। শেখ হাসিনার নেতৃত্বে যেটি ছিল সেটি অবৈধ পার্লামেন্ট, অবৈধ সংসদ সদস্য, অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ রাষ্ট্রপতি এবং তাদের হাত দিয়ে যারা নিয়োগ হয়েছিলেন, সচিব বলুন আর বিভিন্ন কর্পোরেশনের কর্মকর্তারা বলুন, তারা প্রত্যেকেই অবৈধ এবং তাদের নিয়োগকৃত বিচারকরাও অবৈধ ছিলেন এবং তাদের দেওয়ার রায়গুলোও ছিল অবৈধ। তাহলে আমরা একটা অবৈধ দুঃশাসন এবং আইনের মধ্যে আমাদের জীবনযাপন করতে হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান ব্যর্থতা হচ্ছে এই সরকার কোনো কর্তৃত্ব দেখাতে পারেনি। সকালে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এ সময় গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছে এবি পার্টি। রাজনৈতিক সচেতন বা যারা রাজনীতি সম্পর্কে ভাবতেন না সেরকম মানুষরাও 4 তারিখ 5 তারিখ 4 তারিখ শহীদ মিনারে, 3 তারিখ শহীদ মিনারে, শাহবাগে এবং 5 তারিখ রাজপথে নেমে এসেছেন সারা বাংলাদেশে। এটা শুধু ঢাকা কেন্দ্রিক আন্দোলন ছিল না। এত বড় গণ অভ্যুত্থান, এত রক্তস্রোত, এত প্রাণ বিসর্জন, এত দিনের ধারাবাহিক এই আন্দোলনের যে চূড়ান্ত ফল, এই ফলের পরে শুধু একটা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর হবে, এটা কি আমাদের প্রত্যাশা বা এটা কি কেউ কামনা করেছিল? আমরা সবসময় বলি যে নির্বাচনের মাধ্যমে এই সরকার পরিবর্তন হয় নাই, শুধু একটা নির্বাচন হবে এটাই প্রত্যাশা না। অবশ্যই নির্বাচন হতে হবে, অবশ্যই নির্বাচনের মাধ্যমে একটা সরকার নতুন করে দায়িত্ব গ্রহণ করবে, কিন্তু তার আগে যে গণ অভ্যুত্থান হয়েছে, যে সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, সেই গণ অভ্যুত্থানের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতে হবে। আগামী রাজনীতি ফ্যাসিবাদ জন্ম না দিয়ে যেন জনপ্রত্যাশা পূরণ করে সেই প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমিরের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এই কথা বলেন তিনি। জানান, রাজনৈতিক দলগুলো ভবিষ্যতেও যেন দেশ ও জাতির স্বার্থে কাজ করে। এ সময় কুলাউড়ার আঞ্জুম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান জামায়াতের আমির। রাজনীতিটা যেন আবার ফেসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়, এই ব্যাপারে রাজনৈতিক দল যারা আছেন তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি। চট্টগ্রাম বন্দর ইজারা, রাখাইনে করিডোর, স্টার্লিং চুক্তি ও সমরাস্ত্র কারখানা, এই 4 ইস্যুকে জাতীয় স্বার্থ বিরোধী দাবি করে তা বন্ধের আহ্বান জানিয়েছে সাম্যবাদী আন্দোলনের নেতৃত্বাধীন বাম জোট। তাদের সঙ্গে একাত্মতা জানিয়েছে আরও 67টি দল এবং সংগঠন। শুক্রবার এসব দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ শুরু করে সংগঠনগুলো। গত বছরের গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর 10 মাস পেরিয়ে গেলেও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি অভিযোগ করে সাম্যবাদী আন্দোলন। তাদের দাবি, চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া দেশের নিরাপত্তা ও অর্থনীতির জন্য হুমকি। রাখাইন রাজ্যে কথিত মানবিক করিডোর দিয়ে অস্ত্র ও মাদক পাচারের ঝুঁকি তুলে ধরে সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানানো হয়। এছাড়া কাতারে বিনিয়োগে সমরাস্ত্র কারখানা এবং মার্কিন কোম্পানি স্টারলিংকের সঙ্গে চুক্তিকেও সাম্রাজ্যবাদী প্রভাব বিস্তারের অংশ হিসেবে বর্ণনা করে সংগঠনগুলো। বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের বিগত সরকারের ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার বন্দরকে ইজারা দেওয়া সহ যে কাজ করতে চাইছেন
তার থেকে তারা পিছু হটবেন। আর এটা নিয়ে আগামীকাল রোড মার্চের শেষে আর কোন আন্দোলনের বৃহত্তর কর্মসূচি দিতে হবে না। কিন্তু যদি সরকার এই দায়িত্ব পালন না করে, আগামীকাল সমাপনী সমাবেশ থেকে আমরা ঘোষণা পাঠের সাথে সাথে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। 8 আগস্ট সরকার নতুন বাংলাদেশ দিবস পালন করলে বৃহৎ বিপ্লব দিবস পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সকালে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি বলেন, সরকার 30 কার্যদিবসের মধ্যে জুলাই সনদ দিতে ব্যর্থ হয়েছে। জুলাইয়ের 1 তারিখের মধ্যে এই সনদের দাবিতে লাল মার্চ ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। 36 জুলাইয়ের পরে মানে 5 আগস্টের পরে আর কোনো দিবস থাকবে না। আর যদি রাষ্ট্র নতুন বাংলাদেশ দিবস কর্মসূচি পালন করে, তাহলে প্রত্যেকটা ডিসি অফিস, ইউনো অফিস এবং বাংলাদেশে আমরা সচিবালয়ের সামনে গিয়া কালো পতাকা নিয়ে বিপ্লব বৃহৎ দিবস পালন করব। প্রশাসনের ফিটনেস এবং নিরপেক্ষতা প্রমাণে জাতীয় নির্বাচনের আগে সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা বা পৌরসভা নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের বিশেষ বর্ধিত সভায় একথা বলেন তিনি। একই সঙ্গে বলেন, বিগত সরকারের মতো এই সরকারও দিনের ভোট রাতে করে কিনা স্থানীয় সরকার নির্বাচন হলে তার প্রমাণ পাওয়া যাবে। একটি বিশেষ দল আগামীতে ক্ষমতায় আসছে ভেবে সরকার ও প্রশাসন তাদের দিকে ঝুঁকে পড়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, পদবীর আশায় তারা আগে ভাগেই সেই দলের তোষামোদি শুরু করে দিয়েছে। স্থানীয় নির্বাচনের সকল পর্যায়ের নির্বাচন না হলে অন্তত সিটি কর্পোরেশন, পৌরসভা বা উপজেলার অন্তত নির্বাচনগুলো হতে পারত। সরকার বিবেচনা করছে, আমরা দাবি জানাই স্থানীয় নির্বাচনের অন্তত 2-1টি ধাপের নির্বাচন সরকারকে করে প্রশাসনের ফিটনেস পরীক্ষা করতে হবে। রাষ্ট্রদ্রোহ ও প্রহসনী নির্বাচনের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার ফের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিএমএম আদালত। দুপুরে শেরে বাংলানগর থানায় মামলার আসামিকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, সাবেক সিইসি নুরুল হুদা পাতানো নির্বাচন করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন, ভোটারদের সাথে প্রতারণা করেছে দাবি করে তার রিমান্ড আবেদন জানান। তবে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বিরোধিতা করে জামিন চান। বলেন, নুরুল হুদার বিরুদ্ধে আনা সকল অভিযোগ এবং ধারা জামিনযোগ্য। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যে তথ্যগুলো পেয়েছি, সে তথ্যগুলোকে আরও যাচাই করার জন্য এবং সারা বাংলাদেশে তিনি যে এই যে দিনের ভোট রাতে করেছেন তার সঙ্গে তার কারা কারা জড়িত এবং সরকারের সঙ্গে তার কি ধরনের সমঝোতা এবং কিভাবে তিনি অর্থগুলো ব্যয় করেছেন এবং ডিসি, এসপি সহ সকল রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সঙ্গে এবং দাপ্তরিক কাজে কারা জড়িত ছিল, সচিব সহ বিভিন্ন নির্বাচন কমিশনের আরও যে বিষয়গুলো এখানে জড়িত আছে, সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। বিজ্ঞ আদালতকে বলেছি আমরা রিমান্ড বাতিল পূর্বক একটা জামিনের আবেদন করেছি। তো আমরা বলার চেষ্টা করেছি যে এই মামলায় যে ধারাগুলো দিয়ে প্রথমে মামলা শুরু হয়েছিল সকল ধারাগুলো কিন্তু জামিনযোগ্য ধারা ছিল। বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বর্ণিল সাজে সব বয়সী মানুষ খোল করতালের তালে যোগ দেন এই উৎসবে। রথের দড়ি টেনে পূর্ণলাভ ও বিশ্বশান্তি কামনার কথা জানান ভক্ত অনুরাগীরা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ সুসজ্জিত বিশাল রথে আরোহণ করে মহাসমারোহে নীলাচল থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তাদের এই পবিত্র রথযাত্রায় অংশ নিতে জড়ো হন হাজারো পুণ্যার্থী। দেশের মঙ্গলার্থে উনি বছরে একবার রথ করে উনি মাসির বাড়িতে যান। আমরা সবাই আনন্দ করি এই অনুষ্ঠানটা। আয়োজন আমাদের এক মাস ব্যাপী চলে।
এটা আমরা সবাই মিলেমিশে এটা করার চেষ্টা করি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রথের পবিত্র রশি স্পর্শ করে জীবনে সৌভাগ্য ও পরম শান্তি আহরণ করতে পারবেন জগন্নাথ দেবের কৃপায়। জগন্নাথকে যদি কেউ দর্শন করে এবং প্রণাম করে সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। এটা স্বামীবাগ ইস্কন মন্দির থেকে ঢাকাশ্বরী মন্দির নিয়ে যাওয়া হবে এবং সবাই সাথে থাকবেন। ফুল ফল দিয়ে সুসজ্জিত রথের রশি হাতে স্বামীবাগ আশ্রম থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পর্যন্ত রশি টানেন হাজারো ভক্ত ও পুণ্যার্থী। রথযাত্রায় আইন শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। 9 দিনব্যাপী এই ধর্মীয় উৎসব শেষে 5 জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা, যেখানে দেবতাদের ফিরিয়ে আনা হবে মূল আশ্রমে। ঢাকা ছাড়াও 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী ধামরাই রথযাত্রা উৎসব আয়োজন করে শ্রী শ্রী যশোমাধব মন্দির। দেশ, জাতি আর পরিবারের কল্যাণে প্রার্থনা করেন ভক্তরা। এই রথযাত্রা থেকে আমরা চাইলাম যেন আমাদের সবাই দেশে শান্তি শৃঙ্খলাভাবে থাকতে পারি। দেশে এই যে যুদ্ধ বিগ্রহ এগুলো আমরা কোনো কিছু চাই না। বিকেলে শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির আয়োজিত ধামরাই রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি নিঃসংকোচে নির্ভয়ে সবাইকে নিজ নিজ ধর্ম পালন করার আহ্বান জানান। রথযাত্রা হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও এই উপলক্ষে বিভিন্ন শ্রেণীর ধর্ম, বর্ণ, পেশা, ধনী, গরিব নির্বিশেষে অনেকেই দর্শনার্থী আসেন এবং অনুষ্ঠানে শরীক হন। পরে উৎসব মুখর পরিবেশে রথযাত্রা শুরু হয়, আর এই উৎসব ঘিরে হাজির হন হাজার হাজার পুণ্যার্থী। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা। এদিকে রাজধানীর বাইরেও উদযাপিত হলো সনাতন অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। প্রতিনিধিত্ব চিত্রে দেখুন বিস্তারিত। সিলেটে অনুষ্ঠিত হয়েছে 200 বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। এ সময় ভক্ত দর্শনার্থীর মিলন মেলায় পরিণত হয় সিলেট নগরীর রিকাবি বাজারের ঐতিহ্যবাহী রথের মাঠ। আষাঢ়ে বৃষ্টি উপেক্ষা করে নগরীর 25টি মন্দির থেকে রথ নিয়ে আসেন ভক্তবৃন্দ। এ সময় সনাতন ধর্মের রীতি অনুযায়ী যজ্ঞ, হরিনাম কীর্তন, আরতি ও নগর পরিক্রমা হয়। রথযাত্রা উপলক্ষে রিকাবি বাজারে রয়েছে 9 দিনব্যাপী মেলার আয়োজনও। যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ রয়েছে প্রশাসন। বরিশালেও শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করা হয়। শুক্রবার বিকেল 3:30টায় নগরীর BM কলেজ রোড থেকে শুরু হয় রথযাত্রা। বাদ্যযন্ত্রের তালে সুসজ্জিত রথ টেনে উৎসবে অংশ নেন ভক্ত ও পুণ্যার্থীরা। এ যাত্রায় ছিল 4টি রথ। এ সময় দেশের মানুষের কল্যাণ ও বিশ্বশান্তি কামনার কথা জানান আগত ভক্তরা। সম্পূর্ণ সুষ্ঠুভাবে আমাদের রথযাত্রা যাতে পালন হয় এবং দেশবাসীর মঙ্গল কামনায় আমাদের রথযাত্রার জন্য সুন্দর ও সুষ্ঠু হয়। সব মানুষের জন্য আমরা মঙ্গল কামনা করি রথযাত্রা উপলক্ষে। আমরা প্রতি বছর এই জগন্নাথ দেবের এই অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহের সাথে আমরা প্রতীক্ষায় থাকি। ময়মনসিংহেও বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপন করা হয়। শুক্রবার বিকেলে জয়নুল সংগ্রহশালার সামনে থেকে ইসকনের আয়োজনে রথযাত্রা শুরু হয়। পরে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুর্গাবাড়ি মন্দিরে এসে শেষ হয় যাত্রাটি। উৎসবে মেতেছে নারায়ণগঞ্জ। বিকেলে শহরের দেওভোগ আখড়া থেকে ইসকনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দেওভোগের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এসে শেষ হয়। সব বয়সীদের অংশগ্রহণে আনন্দ উল্লাসে মুখরিত হয় শোভাযাত্রাটি। কক্সবাজার শহরে রথযাত্রা উৎসবে সামিল হয়েছে সনাতন ধর্মাবলম্বী লক্ষাধিক মানুষ। বিকেল 4:30টায় শহরের গোলদিঘির পাড় থেকে শুরু হয়ে রথ ঘুরেছে পুরো প্রধান সড়ক জুড়ে, যা ভরে উঠেছে ধর্মীয় ভক্তি আর উৎসবের রঙে। এছাড়াও রথযাত্রা উপলক্ষে সারা দেশে বিভিন্ন মন্দির ও ধর্মীয় স্থানে রয়েছে নানা আয়োজন। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন রথযাত্রার মাধ্যমে জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ হয় এবং মোক্ষ লাভের পথ হয় সুপ্রশস্ত। প্রত্যয় দাস, এখন। ভারতের পুরীতেও লাখ লাখ ভক্ত এবং পুণ্যার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক রথযাত্রা উৎসব। জয় জগন্নাথ ধ্বনিতে মুখর পুরীর শ্রীক্ষেত্র। এদিকে প্রথমবারের মতো রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছিল পশ্চিমবঙ্গের দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে। সতীর্থ কর্মকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত।
জয় জগন্নাথ ধ্বনিতে মুখর পুরীর শ্রীক্ষেত্র, জনসমুদ্রে পরিণত মন্দিরের নগরী। ধর্মীয় রীতি অনুসারে আজকের দিনে রথে চড়ে মাসির বাড়িতে বেড়াতে যাবেন শ্রী শ্রী জগন্নাথ দেব, তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা। আষাঢ় মাসে আয়োজিত হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসবটি রথ দ্বিতীয়া নামেও পরিচিত। রথযাত্রার মূল আয়োজন ভারতের ওড়িশা, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে হলেও অন্যান্য রাজ্যে নানা আনুষ্ঠানিকতায় দিনটি উদযাপন করা হয়। ये बहुत ज्यादा इस बार हाई अलर्ट था, उसके बीच भी जगन्नाथ जी आ रहे हैं, वो हमारे लिए बड़ी बात है और हम बहुत खुशनसीब है। ये साल में एक बार होता है जहाँ पे इसके कहते हैं कि जगन्नाथ जी सभी भक्तों को, सभी कास्ट को, सभी इसमें यहाँ पे जात पात नहीं देखते और सभी लोग को दर्शन यहाँ पे देते हैं। এদিন দেশ বিদেশ থেকে প্রায় 15 লাখ ভক্ত ও পুণ্যার্থীর সমাগম হয়েছে পুরীর জগন্নাথ ধামে। ভিন্নতা আনা হয়েছে তিনটি রথের উচ্চতা ও গঠন বিন্যাসেও, যেখানে জগন্নাথ দেবের রথের উচ্চতা প্রায় 45 ফুট, বলভদ্রের 43 ও সুভদ্রার রথের আকার প্রায় 42 ফুট। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রথযাত্রার দিন এই তিন দেবতার রথের দড়ি টানতে বা স্পর্শ করতে পারলে অসীম পুণ্য লাভ সম্ভব। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এপিএফ ও ওড়িশা পুলিশ সহ নিয়োজিত রয়েছেন 10,000 নিরাপত্তা কর্মী। তবে তীব্র দাবদাহে রথযাত্রায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। এদিকে পশ্চিমবঙ্গের দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে এবারই প্রথম উদযাপন হচ্ছে রথযাত্রা উৎসব, যেখানে উপস্থিত হয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 কিলোমিটার দীর্ঘ এই রুটে হয় রথযাত্রা। পুরীর রথযাত্রার আদলেই উৎসব আয়োজনের দাবি কর্তৃপক্ষের। অন্যদিকে ভারতের আহমেদাবাদে রথযাত্রা চলার সময় সেখানে তাণ্ডব চালায় 3টি হাতি। এ সময় শোভাযাত্রার মধ্যে থাকা হাতিগুলোকে ভক্তদের ওপর চড়াও হতেও দেখা যায়। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়নের পরপর ইঞ্জিনের ত্রুটি ধরা পড়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ঢাকায় জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটিতে 154 জন যাত্রী ও 7 জন ক্রু ছিল। তারা সবাই নিরাপদেই আছেন। শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানায়, শুক্রবার সকাল 8:38 বিমানটি ঢাকা বিমানবন্দর ছাড়ে। বিমানে পাখির আঘাতের ঘটনার পর যাত্রী ও ক্রুদের নিয়ে সকাল 9টায় নিরাপদে বিমানটি শাহজালালে জরুরি অবতরণ করে। বার্তায় আরও বলা হয়, উড়ার পরপরই প্রায় 2500 ফিট উচ্চতায় পৌঁছলে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। এখন পাখির আঘাতে ক্ষতি হওয়া বিমান বোয়িং 737-800 মডেলের রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এবার সিলেটের জৈন্তাপুর ও মিনাটিলা সীমান্ত দিয়ে 14 রোহিঙ্গা সহ 31 জনকে পুশ ইন করিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় সবাইকে আটক করেছে বিজিবি জানায়, ভোরে জকিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন লালাখাল সীমান্তের বাগছড়া এলাকা থেকে আটক করা হয় 14 জনকে। তারা মিয়ানমারের নাগরিক এবং কয়েক বছর আগে কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে ভারতে গিয়েছিল। এদিকে এ সময় উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে 12 জন নারী ও শিশু সহ আরও 17 জন বাংলাদেশিকে পুশ ইন করে বিএসএফ, যারা সবাই কুড়িগ্রামের বাসিন্দা। এদিকে মৌলভীবাজারের বড়লেখার লাতু সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া হয়েছে 10 জনকে, যাদের মধ্যে 2 জন শিশু, 5 জন নারী ও 3 জন পুরুষ রয়েছে। তাদের সবার বাড়ি নড়াইলে বলে জানা গেছে। গত কয়েক সপ্তাহ ধরে বাড়তি চালের বাজার। ভরা মৌসুমেও বেশি দামে চাল কিনছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন, দাম বাড়ার পেছনে রয়েছে বড় মজুতদাররা। তদারকি বাড়ানোর দাবি জানিয়ে ক্রেতারা বলছেন, ব্যবস্থা না নিলে সামনে আরও বাড়বে চালের দাম। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর চালের বাজার নিয়ে দেখুন মাঝারি মনের প্রতিবেদন। আব্দুল আওয়াল তালুকদার 2 যুগেরও বেশি সময় ধরে করছেন চাল বিক্রি। চড়াই উতরাই পেরিয়ে নানা অভিজ্ঞতা নেয়া এই চাল ব্যবসায়ী বলছেন, বাজারের অস্থিরতার পেছনে আছে অবৈধ মজুত। প্রতিটা চালের দামে মনে করেন কেজিতে 3-4 টাকা করে বাড়ছে, আর মিনিকেটটা বাড়ছে মনে করেন 7 থেকে 8 টাকা। এটা আসলে মেলাদের সিন্ডিকেট এবং তাদের কৃত্রিম সংকট দেখায়। তারা আসলে এই মনে করেন 1 সপ্তাহের মধ্যে মনে করেন ভোক্তা দেখতে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার সহ আরও বাজার ঘুরে দেখা যায়, ঈদের পর থেকেই গত 3 সপ্তাহ ধরে বাড়তি চালের দর। পাইকারি পর্যায়ে মানভেদে ঈদুল আজহার আগে 70 থেকে 72 টাকায় বিক্রি হওয়া মিনিকেট এখন 78 থেকে 80 টাকা। 53 থেকে 54 টাকার 28 চাল 56 থেকে 60 টাকা, আর নাজিরশাল 75 থেকে 78 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 78 থেকে 82 টাকা পর্যন্ত।
পাইকারি মূল্যের চেয়ে 2 থেকে 5 টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। ঈদের আগে ধানের দাম কম থাকার সুবাদে বড় বড় কোম্পানিগুলো মাত্রাতিরিক্ত চাল মজুত করেছে অভিযোগ করে বিক্রেতারা বলছেন, চাল বাজারের এই অস্থিরতার কারিগর সিন্ডিকেট চক্র। 5টা কোম্পানি আছে, কোম্পানিকে দেওয়ার দরকার আছে। তারা তো হলো যে কি বলে মোটর ব্যবসায়ী, তেলের ব্যবসায়ী, তেলের সিন্ডিকেট করে, আটা সিন্ডিকেট করে, চিনি সিন্ডিকেট করে, এরা আবার চাউলের ব্যবসায় আসছে। ওরা এখানে এসে সিন্ডিকেটটা করে দামটা বাড়ছে, আর কিছু না। ভরা মৌসুমেই চালের দাম বৃদ্ধি হওয়ায় দুশ্চিন্তার কথা জানিয়ে ক্রেতারা বলছেন, কার্যকরী তদারকি ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সামনে আরও বাড়বে চালের দাম। হঠাৎ করে 9 টাকা 10 টাকা কিভাবে বাড়া মিনিকেট চালের দাম? বাড়তে পারে 1-2 টাকা, আরামসে বাড়াও। সিজন টাইমে দাম বেশি, সামনে হয়তোবা সিজনের টাইম শেষ হলে আরও দাম বেশি তো হবে মনে হচ্ছে, সেখানে তো দেখা যায় আমাদের জন্য খুব সমস্যা। কিছু কিছু ক্ষেত্রে সিন্ডিকেট ভেঙেছে, আরও সিন্ডিকেট ভাঙা প্রয়োজন এবং খুব কঠিনভাবে সেটা ভাঙা প্রয়োজন, এবং সেটা হচ্ছে যে আপনারা ধরেন এগুলা শাস্তির আওতায় আনা উচিত। গত মে মাসের শুরুতে বাজারে বোরো ধানের চাল আসার পর কমতে দেখা গিয়েছিল চালের দাম। মাঝার ইমন, এখন, ঢাকা। গাজীপুর থেকে বিমানবন্দর এলাকার বাসিন্দাদের গলার কাটা হয়ে উঠেছে বিআরটি প্রকল্পের কাজ। মেয়াদ শেষ হয়েছে, তারপরও 1 যুগের বেশি সময় পার হলেও শেষ হয়নি কাজ। স্টেশন, ব্রিজ এবং ওভারপাস নির্মাণের কাজ মাঝপথে স্থগিত হয়ে আছে। 7ম দফায় মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় বলছে, প্রকল্পটি শেষ করতে প্রয়োজন আরও অন্তত 3000 কোটি টাকার। বিশেষজ্ঞদের মতে এটি আদৌ শেষ করা সম্ভব হবে কিনা তা নতুনভাবে মূল্যায়ন করা দরকার। আহাদ আহমেদের তোলা ছবিতে আরও জানাচ্ছেন শাহাদাত অভ্র। গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত 20 কিলোমিটার দীর্ঘ বিআরটি প্রকল্প 2024 সালের ডিসেম্বরে মেয়াদ শেষে অগ্রগতি প্রতিবেদনে দেখানো হয় 97.47% কাজ শেষ হয়েছে। তবে বাস্তবে এর চিত্র অনেকাংশেই উল্টো। স্টেশনগুলোর অবস্থা একেবারেই নাজেহাল। সময়সীমা ও ব্যয়ের দিক থেকে একের পর এক রেকর্ড গড়েছে প্রকল্পটি। 2012 থেকে 2016 মেয়াদি এই প্রকল্পের প্রাথমিক বাজেট নির্ধারিত হয় 2040 কোটি টাকা। পরে দ্বিতীয় দফায় তা বেড়ে দাঁড়ায় 4268 কোটি টাকায়। 2019 সালে কাজ শেষ হবার কথা থাকলেও 5 বার সময় বাড়িয়েও 2024 সালে শেষ হয়নি প্রকল্পটি। এ সময় 10টি বিআরটিসি বাস দিয়ে পাইলট প্রকল্প চালু করা হয়। এরপর 2025-এর জুনে প্রকল্পটি চালু করার কথা থাকলেও তা তো হয়নি, উল্টো 5 মাস পর বন্ধ হয়ে গেছে পাইলট প্রকল্প। এই শিববাড়ি স্টেশনটি পুরোপুরি এখন পরিণত হয়েছে একটি গাড়ি রাখার জায়গায়, যেখানে কিনা থাকার কথা ছিল বিআরটি প্রকল্পের বাস, কিন্তু সেখানে এসে আমরা লক্ষ্য করেছি কেবলই অন্যান্য গাড়ি। পাইলট প্রকল্প গত বছর যেটি চালু করা হয়েছিল সেটিও এখন কেবলই খাতা ও কলমে সীমাবদ্ধ রয়ে গেছে। অবৈধ গাড়ি পার্কিং ও জায়গা দখল করে গ্যারেজের কাজ করতেও দেখা যায় স্টেশনে। গাড়ি রাখা যাবে না, কিন্তু রাখার সাইনবোর্ড আছে, কিন্তু এটা তদারকি করার লোক নাই। 4000 কোটি টাকারও বেশি ব্যয় করা এই বিআরটি প্রকল্প এখনো কাজ শেষ হয়নি, তবে পুরো কাজই এখন স্থগিত। এই প্রকল্প আবারও ব্যয় বাড়িয়ে শুরু করা হবে কিনা, কিংবা শেষ করার সিদ্ধান্ত নেবে কিনা সরকার, সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে প্রকল্পটি শেষ করতে প্রয়োজন আরও 3000 কোটি টাকা, যেখানে 7ম দফা প্রকল্পের মেয়াদ বাড়তে পারে 2029 সাল পর্যন্ত। তাহলে একক প্রকল্পেই ব্যয় দাঁড়াবে প্রায় 7000 কোটি টাকা। প্রশ্ন ওঠে, এত দীর্ঘ এই প্রকল্পের ভবিষ্যৎ কি? এই প্রশ্নগুলোর উত্তর জানতে যাই প্রকল্প পরিচালক রেজাউল করিমের কার্যালয়ে। প্রকল্প অফিসে পাওয়া যায়নি তাকে। তাদের এগুলো কোনো কার্যকলাপ নেই, তারা মানে কোনো কিছু বলতে পারে না। কেন কথা বলতে পারে না? প্রজেক্টে তো যারা কাজ করে তারা এখন একমাত্র এমডি, প্রজেক্টের এমডি কথা বলবে না। এখন স্যার আমার যেটা ফেলে দিই না, কি বলছেন আমাকে? উনি বলছেন যে ওদের এগুলো তো আমি বিষয়। একাধিকবার ফোন করার পর তিনি ফোন ধরলেও
কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন। বিআইটি প্রকল্পে কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাচ্ছিলাম এবং আমার পিএম এর সাথে কথা বলে ইন্টারভিউ নিতে চাই আপনি কি? ভাই সম্ভব না, আমি অসুস্থ, জ্বর। তবে বাস্তবায়নকারী কর্মকর্তা জানান এই প্রকল্পের অবকাঠামোর কাজ শেষ হবার অপেক্ষায় তারা। বাসের যে চলমান প্রকিউরমেন্ট সেটাতে যদি আমরা নোয়া দিতে পারি, অনুমোদন পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা 26-এর মধ্যেই চলে যাওয়া সম্ভব, অপারেশনে চলে যাওয়া সম্ভব, সাবজেক্ট টু ফিনিশিং অফ সিভিল ওয়ার্ক। বিশেষজ্ঞদের একটি পক্ষ বলছে প্রকল্পটি আদৌ শেষ করা সম্ভব কিনা তা নতুনভাবে মূল্যায়ন করা দরকার। আর অপর পক্ষের আশা বিআরটি চালু করতে পারলে মেট্রো রেলের মতো সুবিধা পাবে নগরবাসী। এই খণ্ডিত বিআরটি পৃথিবীর কোথাও পপুলার হয়নি, সুতরাং এইটাও হবে না। নতুন বিনিয়োগ করা আমার হিসাবে এটা একটা গচ্চা দেওয়া। এমআরটির মতো, এটা তো ভালো সিস্টেম। এমআরটির মতো সবাই আপনি আধা ঘন্টায় গাজীপুর থেকে মহাখালী চলে যাবেন উইদাউট এনি ইন্টারাপশন, সেটা কি ভালো না? প্রকল্পের শতভাগ কাজ শেষ হওয়ার মধ্যে রয়েছে ড্রেন, 7টি ফ্লাইওভার, 10 লেনের টঙ্গী ব্রিজ ও 2টি ফুট ওভারব্রিজের। শাহাদাত অভ্র, এখন ঢাকা। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে তেহরান। ট্রাম্পের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় একথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতির বিষয়ে ট্রাম্পের বক্তব্যকে সঠিক প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে মার্কিন সিনেট সহ হোয়াইট হাউস ও পেন্টাগন। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। গেল 21 জুন ইরানের গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় B-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র, যা এই যাবৎকালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান হিসেবে অভিহিত করা হচ্ছে। 30,000 পাউন্ড ওজনের 14টি বাংকার বাস্টার বোমা ফেলা হয় স্থাপনাগুলোতে। এই অভিযানে অংশ নেয় 125টিরও বেশি মার্কিন সামরিক বিমান। তবে এত ব্যয়বহুল ও বড় অভিযানের সফলতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। খোদ ট্রাম্প প্রশাসনেই তা নিয়ে রীতিমতো বাকযুদ্ধ শুরু হয়েছে। মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এবার নিজেদের সঠিক প্রমাণ করতে বাংকার বাস্টার বোমার কার্যকারিতা নিয়ে একটি ভিডিও প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন, যেখানে এই বোমার সক্ষমতা ও বাস্তব চিত্র তুলে ধরা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার জোর দিয়ে বলেছেন ইরানের পরমাণু স্থাপনা পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থার ফাঁস হওয়া তথ্য বলছে আদতে খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। এরপর থেকেই বিতর্ক যেন থামছেই না। এদিকে ট্রাম্পের বক্তব্যকে সঠিক প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে সিনেট সহ হোয়াইট হাউস ও পেন্টাগন। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফ, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান সহ সিনেটের শতাধিক সদস্য ইরানের উপর হামলার বিষয়ে আলোচনা করেন। তাদের মতে তেহরানের পারমাণবিক কর্মসূচিতে বড় আঘাত করা হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট জানান, যুক্তরাষ্ট্রের হামলার আগে পরমাণু স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এদিকে পেন্টাগনের দাবি, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো অংশ সরিয়ে নেওয়ার ব্যাপারে তাদের কাছে কোনো গোয়েন্দা তথ্য নেই। উভয়েরই দাবি, পারমাণবিক কর্মসূচিতে ব্যাপকভাবে পিছিয়ে গেছে ইরান। এদিকে নেটো সম্মেলনে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আগামী সপ্তাহেই পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন বক্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকের বিষয়ে এখনো কোনো পরিকল্পনা নেই ইরানের। রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাক্ষাৎকারে আব্বাস আরাকচি জানান, আলোচনার আগে তেহরানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হবে। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর স্বাভাবিক হতে শুরু করেছে ইরানের জনজীবন। অনিশ্চয়তা কাটিয়ে নিজ নিজ আবাসস্থলে ফিরছেন ইরানিরা। و
ولی خب بچه‌هامون رو فرستادیم بیرون از تهران ولی خودمون اونجا سنگر رو حفظ کردیم. حس خیلی خوبی دارم. با قبلم زیاد فرق نمی‌کنه ولی حسم فعلا خوبه. میگم حداقل اوضاع ذره آرومه. تهران خارج شدم برای یه مدت کوتاه ولی خب نتونستم زیاد بمونم. دوباره برگشتم. منزل بودیم ولی خب بالاخره ترس، واهمه اینا همه بود. ولی خب خدا رو شکر ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতে তেহরানের পাশে দাঁড়ানোর জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছে ইরান। সংঘাতের পর প্রথম বিদেশ সফরে চীনে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে যোগ দেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে। তানভীর জনি, এখন বিশ্ব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা থাকলেও সুযোগ পায়নি ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 13কে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস। এ সময় তিনি বলেন, খামেনিকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন ছিল না। ওয়াশিংটনের ভেটো দেওয়ার কথা সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলোকে ভুয়া বলে উড়িয়ে দেন তিনি। কাতস দাবি করেন, খামেনি জানতেন যে তাকে হত্যা করার চেষ্টা চলছে। এজন্য তিনি ভূগর্ভের অনেক গভীরে নিরাপদ আশ্রয়ে চলে যান এবং সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। তবে সংঘাত চলাকালীন কয়েকটি ভিডিও বার্তায় খামেনি জানান, জেনারেলদের সঙ্গে তার যোগাযোগ আছে। এরই মধ্য দিয়ে চলে এলাম এখন সন্ধ্যার একেবারে শেষ প্রান্তে। আর আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। গত সরকার সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি মন্তব্য প্রধান উপদেষ্টার। বাধা দেয় 3-0 বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়। বিএনপির নামে ইনকাম ট্যাক্সে অসাধু চক্রের আন্দোলন, মন্তব্য রিজভির। কর্তৃত্বহীনতাই সরকারের ব্যর্থতা, অভিযোগ এবি পার্টি। ফের 4 দিনের রিমান্ডে সাবেক সিএসি নুরুল হুদা। পাতানো নির্বাচন করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ। নির্মাণ কাজ বন্ধ থাকায় এখন ভোগান্তির প্রকল্প বিআরটি। কাজ শেষ হবে কিনা নতুনভাবে মূল্যায়নের তাগিদ। সনাতন ধর্মাবলম্বীদের জমজমাট রথযাত্রা উৎসব, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় ধর্মীয় নানা আয়োজন। রথযাত্রার জন্য আমরা অপেক্ষা করি সারা বছর, সো অনেক ভালো লাগছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে, দেশে যেন উন্নতি বৃদ্ধি পায় এটাই আমরা চাই, ভগবানের কাছে এটাই প্রার্থনা। শেষ করছি এখন সন্ধ্যা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।